আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির স্বাস্থ্য বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান সুস্থ থাকুন দেখবার জন্য। প্রিয় দর্শক, আমাদের অনেকের ঘরে ঘরেই ছোট্ট শিশুরা আছে। শিশুদের বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে আমরা অবশ্যই অনেক উদ্গ্রীব থাকি, কিন্তু শিশুরা তাদের নিজেদের শারীরিক সমস্যার কথা বা লক্ষণগুলোর কথা বা কষ্টগুলোর কথা আমাদেরকে সরাসরি বলতে পারে না। হয়তো কিছু কিছু লক্ষণ দেখে আমরা যারা অভিভাবক তারা বুঝতে পারি, কিন্তু বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তাদের কোনো শারীরিক সমস্যা হচ্ছে কিনা সেটি আমাদের নজরে আনা এবং দরকার অনুযায়ী প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং হাসপাতালে নিয়ে যাওয়া। প্রিয় দর্শক, সমসাময়িক কালে অর্থাৎ এই সময়ে এই গ্রীষ্ম এবং বর্ষাকালে বিশেষ করে শিশুরা কী কী ধরনের রোগে আক্রান্ত হতে পারে, তাছাড়াও শিশুদের কমন কী কী রোগ হয় সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত হয়েছেন ডাক্তার আল মুক্তাফি সাদি, জুনিয়র কনসালটেন্ট পেডিয়াট্রিক অ্যান্ড নিওনেটোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে অপরচুনিটি দেওয়ার জন্য আরটিভিতে। আপনাকেও ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে আসবার জন্য। বর্তমান সময়ে কি কি ধরনের রোগে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে? এখন তো গরম পড়েছে বা বর্ষাকাল দেখছি আমরা, কোন কোন ধরনের রোগীরা আপনারা বেশি পাচ্ছেন শিশুদের মধ্যে? অ্যাট দিস মোমেন্ট এই সময় আমরা বেশি পাচ্ছি ফিভার, জ্বর। সবচেয়ে বেশি প্রেজেন্টেশন যে জিনিসটা নিয়ে আসছে বাচ্চারা হাই ফিভার, অনেক বেশি জ্বর নিয়ে আসছে। এবং জ্বর হচ্ছে আসলে বেসিক্যালি যে কোনো রোগের উপসর্গ। তো সেখান থেকে দেখা যাচ্ছে যে আমরা এখন সবচেয়ে বেশি পাচ্ছি চিকেন পক্স। এই বছরটা অন্য বিগত বেশ কয়েক বছরের তুলনায় বেশি হচ্ছে। চিকেন পক্স হচ্ছে, যেটাকে আমরা জল বসন্ত বলি বাংলায় আর কি, ঠিক আছে, ওটা বেশি হচ্ছে। এছাড়া যারা একটু বেশি ছোট বাচ্চারা, আন্ডার 5 months or 2-3 months, তাদেরকে দেখা যাচ্ছে তাদের নিউমোনিয়া অথবা ভাইরাল একটা ডিজিজ, ব্রঙ্কিওলাইটিস, এই ধরনের ডিজিজগুলো আমরা পাচ্ছি। আর এছাড়া মোস্টলি জ্বর নিয়ে প্যারেন্টসরা অনেক বেশি কনসার্ন। এই জ্বরগুলোর মধ্যে হচ্ছে হলো দেখা যাচ্ছে 45 বা 50% ভাইরাল ফিভার। বাট ওই আগেই বলেছি জ্বর তো উপসর্গ একটা। তো এইটা হয়তো 2 দিন থাকলো, এরপরে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে তার কি হয়েছে। আর আরেকটা জিনিসের জন্য বাচ্চাদের জ্বর খুব বেশি হয়, সেটা হচ্ছে হলো গলার ইনফেকশন। আমি বাংলায় বলছি সোজাসুজি ফ্যারিঞ্জাইটিস বা এই ধরনের ইয়েতে। সো হিউমিডিটি শিফট করলেই বা গরম পড়লো ঠান্ডা পড়লো তখনই তাদের বাচ্চাদের গ্রোয়িং ইমিউনিটির কারণে গলায় একটা ইনফেকশন হয়। তখন তাদের একটা হাই ফিভার আসবে, খেতে পারবে না, বমি করতে পারবে, এই ধরনের সিমটমসগুলো নিয়ে তারা আসে। সো ইউজুয়ালি আমরা এই জিনিসগুলি বেশি পাই এখন অ্যাট দিস মোমেন্ট। এখন এই ধরনের সমস্যাগুলো বেশি আসছে। আপনি যেগুলি বলেছেন, জ্বরের কথা বলেছেন বা চিকেন পক্স নিয়ে অনেকে আসছে সেটি বলেছেন, এবং সেই সাথে ডায়রিয়ার কিছু রোগীও আমরা পাচ্ছি বা আমরা শুনছি বিভিন্ন জায়গায়, যেহেতু এখন গরম পড়ে গেছে, খাদ্যবাহিত কিছু রোগও হচ্ছে। আমরা সবগুলো নিয়ে একটু করে কথা বলবার চেষ্টা করব। যখন একটি শিশু জ্বরে আক্রান্ত হয় তখন বাড়িতে থাকা অবস্থায় বাবা মারা কিভাবে তার সেবা শুশ্রূষা করতে পারেন বা কোন কোন বিষয়ে খেয়াল রাখতে পারেন, বা কখন আসলে চিকিৎসকের কাছে যাওয়া উচিত, কি ধরনের পরীক্ষা করা উচিত, এই বিষয়গুলো নিয়ে একটু পরামর্শ। আচ্ছা, এটা বয়স ভেদে আসলে ডিফার করবে। জি, ডেফিনেটলি একটা ছোট বাচ্চা যার বয়স 1 মাস, তার জন্য জ্বর হচ্ছে 100-র উপরে, 100 ডিগ্রি ফারেনহাইট, তার নিচের কিন্তু একটা জ্বর না। আমরা সবসময় যে ভুলটা করি সেটা হচ্ছিল যে আমরা যদি আন্ডার আর্মে জ্বরটা মাপি, তার সাথে আমাকে 1 অ্যাড করতে হবে। ইফ ইটস 99 তার মানে সেটা 100। ছোট বাচ্চার ক্ষেত্রে জ্বর সবসময় অ্যালার্মিং, কারণ ইটস নট ভাইরাল। সেক্ষেত্রে আমি মনে করি যে ফার্স্ট ও সেকেন্ড ডেতেই তার একজন ডক্টরের পরামর্শ নেওয়াটা উচিত। কেন করছে? সেটা ইনফেকশন জনিত কারণে হতে পারে, অনেকগুলো কারণে হতে পারে। হ্যাঁ, কিন্তু একটু ওল্ডার চাইল্ড, টডলার্স বা 2 বছরের বাচ্চা, তাদের জন্য হয়তো আমরা একটু ওয়েট করে দেখতে পারি যে কেন হচ্ছে। এখন জ্বর ম্যানেজমেন্টের ব্যাপারটা হচ্ছিল প্যারাসিটামল, অ্যাসিটামিনোফেন। এটার দেওয়ার নিয়মটা হচ্ছে হলো, সবাই এটা নিয়ে কনফিউজড থাকেন। এটার নিয়ম হচ্ছে হলো দিনে 4 বার, 6 ঘন্টা পর পর। বাট আমাদের যদি খুব দরকার হয় আমরা 4 ঘন্টা পরে 2 বার রিপিট করতে পারি। বাট আমাদের এটা জানা খুব জরুরি যে একটা প্যারাসিটামল 2 ডিগ্রির বেশি জ্বর ড্রপ করাতে পারে না। যে বাচ্চার জ্বর 104, সে 102 পর্যন্ত এসে তার কাজ শেষ হয়ে যাবে। বাকিটা আমাদেরকে কমাতে হবে টেপিড স্পঞ্জিং, কুসুম গরম পানি দিয়ে স্পঞ্জ করতে হবে। আমাদের দেশে কাম মুছিয়ে দেওয়ার ব্যাপারটা নিয়ে একটা অনেক বড় ভুল ধারণা আছে। আমরা ম্যাক্সিমাম সময় সেটাকে
রাব করে দিচ্ছি না, যে কাপড়টাতে মুছবো সেটাকে ভিজিয়ে নিয়ে রেখে দিতে হবে। স্পেসিফিক্যালি কয়েকটা জায়গা বলা হয়, এলবো, আন্ডার আর্ম, হ্যাঁ, ঘাড়, এবং একটু বুকেও রাখা যায় দরকার হলে। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে কাপড়টা গরম হয়ে গেলে সেটাকে আবার পুনরায় ভিজিয়ে আবারও একইভাবে দিতে হবে। তাই আমি হিটটাকে তুলে নিচ্ছি, তাহলে দেখা যায় যে কমে যায়। আর যদি কখনো কোনো বাচ্চার জ্বর 105 দেখি আমি, তাহলে আমি সবসময় বলি তাকে লিউকওয়ার্ম, মানে অল্প একটু কুসুম গরম পানি নিচে, শাওয়ারের নিচে দাঁড়া করিয়ে দিতে। তাহলে ইট উইল টেক 2 minutes টু ড্রপ ডাউন দ্য ফিভার। এটা হচ্ছে তাপমাত্রাটা কমিয়ে ফেলার জন্য এটা হচ্ছে আসলে সেটি বাসার খুব গুরুত্বপূর্ণ। হোম রেমেডি। হোম রেমেডি। এবং আমরা ট্যাপিড স্পঞ্জিং অথবা গা মুছিয়ে দেওয়া বলতে যেটিকে বুঝি, সেটি আসলে তাপমাত্রাটা কমিয়ে ফেলার জন্য ভেজা কাপড় দিয়ে সেই তাপমাত্রাটা আসলে রেখে দিতে হবে আস্তে এবং আস্তে। সেটি খুব গুরুত্বপূর্ণ। এটাই সেই সাথে প্যারাসিটামল সেবনের কথা আপনি বলেছেন। কখন আসলে চিকিৎসকের কাছে নেওয়া উচিত? আমরা অনেক সময় দেরি করে ফেলি চিকিৎসকের কাছে নিতে নিতে, তখন কিন্তু বাচ্চার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। দুটো জিনিস, একটা হচ্ছে হলো যে বাচ্চা যদি মনে করেন জ্বর হলে ম্যাক্সিমাম বাচ্চা খায় না, যদি দেখেন যে আপনার বাচ্চার ইউরিন আউটপুট, প্রস্রাব কম হচ্ছে, আমরা সাধারণত একটা বেবিদেরকে বলি যে 6 times ইউরিন পার ডে, প্রতিদিন 6 বার অন্তত মিনিমাম। এখন 4 বার পর্যন্ত টলারেট করা যায়, বাট আপনি দেখলেন যে সারাদিনে আপনার বাচ্চাটা মাত্র 1 বার বা 2 বার প্রস্রাব করেছে, অবশ্যই যত দ্রুত সম্ভব আপনাকে অবশ্যই যে কোনো নিকটস্থ কোনো চিকিৎসকের সাথে তার কাছে গিয়ে পরামর্শ নিতে হবে। এবং আরেকটা কারণ হচ্ছে, আরেকটা জিনিস, যদি জ্বরটা কোনোভাবেই না নামে, জি, আপনি জারি করছেন, গা মোছাচ্ছেন, প্যারাসিটামল দিচ্ছেন, বাট এটা ওই 102, 103 থাকছেই, তাহলে অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন। জি, আমরা শুনি যে জ্বরের সাথে অনেক সময় কাঁপুনি হয়, বাচ্চার কাঁপুনি দিয়ে জ্বরের কথা আমরা কমপ্লেইনটা শুনতে পাই। এই কাঁপুনি ম্যানেজমেন্ট কিভাবে করা হয় বা কাঁপুনির কারণটা কি, সেটি যদি একটু সংক্ষেপে আমাদেরকে বুঝিয়ে দিন। খুব ইজি ব্যাপার। জ্বরের সময় আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে, আমরা সবসময় বাচ্চাকে ঢেকে রাখি, বড় মানুষদেরও। জ্বরের সময় নিয়মটা হচ্ছে হলো যে খোলামেলা করে দেবে, খোলামেলা থাকতে হবে। জি, জ্বরের কাঁপুনিটা মেনলি হয় জ্বরটা ওঠার সময়, রাইজিং টাইমে, তখন রাইগারটা হবে। ওই সময়টা খুব একটা লম্বা স্থায়িত্ব হয় না, জ্বরটা উঠে যাওয়ার পরে কিন্তু এটা কমে যাবে, হ্যাঁ, আনলেস সেটা অন্য কোনো ডিজিজ হয় ডিফারেন্ট। এখন আমাকে বাচ্চাটাকে যেটা করতে হবে, সে বলবে আমাকে শীত লাগছে, আমাকে ঢেকে রাখো, কিন্তু আপনি তাকে একটু ওপেন রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে তার এত মানে খারাপ লাগবে না। জি, আপনি যেটি বলতে চাইছেন যে অনেক সময় আমরা আঁটো কাপড় বা জ্বর এসেছে সেটি মনে করছি যে কম্বল গায়ে দিয়ে লাগছে, কম্বল লেপ গায়ে দিয়ে রাখি, সেটি আসলে বাচ্চার জন্য আরো বেশি ডিসকমফোর্ট এবং সেখানে ক্ষতি হতে পারে মানুষের জন্য। তাপমাত্রা কমে না গিয়ে বরং আরো বেড়ে যেতে পারে, এই বিষয়টি হতে পারে এবং কাঁপুনি তো হতেই পারে, সেটি আপনি উল্লেখ করেছেন। আমাদের খেয়াল রাখা উচিত যে কখন আসলে আমরা এই কাজটি করব এবং কখন আমরা চিকিৎসকের কাছে যাব, সেটি আপনি উল্লেখ করেছেন। আরেকটি রোগ বা ডায়রিয়া খুব কমনলি এই সময় হয়, ডায়রিয়া সম্পর্কে আমাদেরকে একটু পরামর্শ দেবেন এভাবে যে ডায়রিয়া শিশুরা, জি, শিশুদের 2 ধরনের ডায়রিয়া মেনলি হয়, বেসিক্যালি 3 ধরনের। একটা হচ্ছে হলো যে ভাইরাল ডায়রিয়া। সো ভাইরাল ডায়রিয়া এটা ইউজুয়ালি 2 বছর পর্যন্ত রোটা ভাইরাস দিয়ে হতে পারে, 2 বছর পর্যন্ত রোটা ভাইরাস দিয়ে হতে পারে, তো উইচ ইজ স্কেয়ারি, কারণ এটা অনেক বেশি অ্যামাউন্ট হয়। সো সেক্ষেত্রে আসলে আপনাকে অ্যাডমিট করতেই হবে, অপশন নেই, হাসপাতালে ভর্তি করতেই হবে। হ্যাঁ, রোটা ভাইরাল ডায়রিয়া হলে আপনাকে করতে হবে, কারণ এটা লুজ ওয়াটারি স্টুল 20 বার 30 বার করতে হবে। আমাশা বা ইনভেসিভ ডায়রিয়াতে যেটা হয়, বাট ইট ব্লাড ডিসেন্ট্রি, এগুলোতে বাচ্চারা ডিহাইড্রেটেড হয় না। তো এসব ক্ষেত্রে আপনি হয়তো 2 দিন একটু ওয়েট করতে পারেন, দেখেন যে কমে যায় কিনা। যদি না হয়, ওকে, ইউ কাম টু দ্য ডক্টর। আর আরেকটা ডায়রিয়া আছে যেটা পারসিস্টেন্ট, 14 দিনের বেশি ডায়রিয়া। এটা মেনলি হয় হচ্ছিল ফল্টি ফিডিং, উল্টোপাল্টা খাবার। ছোটো বাচ্চাদের ক্ষেত্রে হয়তো আপনি ফর্মুলা মিল্ক খাওয়াচ্ছেন, যেটা আমাদের কাম্য না, আমরা ব্রেস্ট মিল্ককে সবসময় প্রাধান্য দিই। অবশ্যই প্রথম 6 মাস পর্যন্ত আমরা শুধুমাত্র বুকের দুধ খেতে হবে। এখন অনেকে অনেক কারণে পারেন না, তো দেখা যাচ্ছে যে ওই ফর্মুলাটা তৈরি করাটা এবং সে তাকে যে খাওয়াচ্ছে বাসায়, তার কয়টা ফিডিং বটল আছে, কজন মিলে খাওয়াচ্ছে। বাংলাদেশে আরেকটা বড় সমস্যা আছে, সেটা হচ্ছে হলো যে টাচ দ্য নিপল অফ দ্য ফিডার। এটা কারো ফিডারই নিপল ঢাকনা থাকে না, সবে ওটা ধরেই ঝাঁকায়। সো দিস ইজ ওয়ান অফ দ্য বটল ফিডিং করতে গিয়ে আসলে বোতলের মধ্যেই জীবাণুর জন্ম হচ্ছে, নিপলের মধ্যেই জীবাণুর জন্ম হচ্ছে এবং তৈরি করতে গিয়েও সেটি সমস্যা তৈরি হচ্ছে। এবং যে বানাচ্ছে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি পাই যে আসলে ইটস নট দ্য অ্যাকচুয়াল রুল,
যেভাবে বানানোর কথা সেভাবে বানাচ্ছে না, কোটোর ভিতরে হাত দিচ্ছে, ইচ্ছা মতো পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা হাইজিনের ব্যাপারটা একেবারেই অনুপস্থিত। তো এসব ক্ষেত্রে যে ডায়রিয়াগুলো হয় তারা হয়তো একটু রিল্যাক্টেন্ট থাকে, 7 দিন 8 দিন পরে আসে। তো যে কোনো ডায়রিয়া যদি 10 দিন ক্রস করে যায় ইজ ভেরি ডিফিকাল্ট টু ম্যানেজ, অবশ্যই ভেরি ডিফিকাল্ট টু ট্রিট। আর আমি সবসময় একটা জিনিসকে খুব বেশি সম্মান করি, যেটা হচ্ছে ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন ইজ নট আ গুড সাইন। পানি শূন্যতা বা পানি খনিজ লবণ শূন্যতায় তো অবশ্যই নট খুবই আ গুড সাইন। আমাদের দেশে একটা ভ্রান্ত ধারণা আছে কিছু হলেই স্যালাইন খাওয়ানো। আমি অসংখ্য বাচ্চা পেয়েছি ডায়রিয়া হচ্ছে, স্যালাইন খাওয়াচ্ছে, স্যালাইন খাওয়াচ্ছে, স্যালাইন খাওয়াচ্ছে, অল দ্য টাইম দেখা যাচ্ছে যে সোডিয়াম বেড়ে এমন একটা পর্যায়ে চলে গেছে, সো সেটাকে কারেকশন করা সো ডিফিকাল্ট। আমরা চাই না কোনো বাচ্চা আইসিইউতে যাক, আমরা চাই তারা চেম্বার থেকেই ভালো হয়ে যাক, খুব বেশি দরকার হলে একটা ওয়ার্ডে থাকুক, একটা ক্যাবিনে থাকুক, বাট উই ডোন্ট ওয়ান্ট বেবি টু গো টু দ্য আইসিইউ। অবশ্যই ডায়রিয়াজনিত কারণে বা পাতলা পায়খানাজনিত কারণে সেটি প্রথম থেকেই যদি আমরা সচেতন হই, তাহলে যতটুকু পরিমাণ স্যালাইন বা অন্যান্য ঔষধ তার প্রয়োজন সেটি দিয়ে তাকে কারেকশন করা সম্ভব। অবশ্যই আমাদের কাম্য নয় কেউ ডায়রিয়াজনিত কারণে মৃত্যুবরণ করুক অথবা আইসিইউতে। এবং বাংলাদেশে খুব দুঃখজনক হলো সত্যি, বাংলাদেশে প্রথম আন্ডার 5 মর্টালিটি হচ্ছে ড্রাউনিং, জি, তারপরে নিউমোনিয়া, তারপরে হচ্ছে ডায়রিয়া। তো ডায়রিয়ার ব্যাপারটা যে এখানে প্রবলেমটা হচ্ছে হলো যে মানে ইরেলেভেন্ট অ্যাপ্লিকেশন অফ মেডিসিন, যেটা আপনার দরকার নেই। এটা ভাইরাল ডায়রিয়াতে আপনার কিছু দরকার নেই, আপনার শুধু রিহাইড্রেট করা দরকার আছে। আপনি বাচ্চাকে পানি শূন্যতা থেকে ঠিক করেন, বাচ্চা ঠিক থাকবে। আর সে যদি বুকের দুধ খায়, আমি সবসময় বলি যে বাচ্চারা বুকের দুধ খায় 85% তো আপনার প্রবলেম নাই, ইউ আর ফ্রি ফ্রম 85% প্রবলেম। 15% প্রবলেম আপনার হতেই পারে। জি অবশ্যই। যেহেতু ফল্টি ফিডিংয়ের কথা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন, যে শিশুদেরকে বটল ফিডিং অথবা অন্যান্য ফিডিং জনিত কারণে বা খাবার বিভিন্ন সমস্যার কারণেই ডায়রিয়া ভুগে থাকেন, আমরা একটু এভাবে জানতে চাইবো যে ছোট্ট একটি শিশুর খাবার দাবার সম্পর্কে আমাদের দর্শকদের বা সাধারণ মানুষেরও কিন্তু প্রশ্ন বেশি থাকে যে শিশুকে কিভাবে খাবার দাবার শুরু করা উচিত, বিশেষ করে 6 মাস বয়সের পরের শিশুকে। আপনি এই বিষয়ে একটু পরামর্শ দেবেন? শিওর, ডেফিনেটলি। আমি ইউজুয়ালি 5 মাস থেকে শুরু করি, কারণ বাচ্চারা আসলে তার আগেই খেতে চায়। যাদের বাচ্চা আছেন তারা দেখবেন ডাইনিং টেবিলে বসলে বাবা মা খেলে সে খাওয়ার জন্য অস্থির হয়ে যাবে। হ্যাঁ, আমি সবসময় বলি যে আপনি এমন একটা এনভায়রনমেন্টে বাচ্চাকে খাওয়াবেন যে সবাই খাচ্ছে, তাহলে সে দেখবে যে আমাকেও খেতে হবে। তার জন্য যদি আপনি সম্পূর্ণ আলাদা ব্যবস্থা করেন, তাহলে সে কখনোই কমফোর্টেবল ফিল করবে না। আর আরেকটা জিনিস আমি বলি যে প্রথম 1 মাস বাচ্চারা আপনি যাই মুখে দেন না কেন ও ফেলে দিবে, কারণ ও জানে না কীভাবে চিউ করতে হয়। তো 1 মাস হচ্ছে বাচ্চার বাবা মার সাথে বাচ্চার একটা গেম। প্রথম যখন খাবার শুরু করা হলো, বাড়তি খাবার, তখনকার কথা বলছেন? হ্যাঁ, ওই সময় ফেলে দিতে পারে, ফেলে দিবে, মোস্টলি ফেলবেই, কারণ সে তো ইউজ টু না। আমি ইউজুয়ালি অ্যাপেল পিউরি অথবা একটা বানানা, কলা, পাকা কলা একটু স্ম্যাশ করে দিতে পারি। হ্যাঁ, একটু ভাত স্ম্যাশ করে দেওয়া যায়, সমস্যা নেই। কিন্তু কোনো খাবার আমি ব্লেন্ড করতে না করি। কোনো খাবার অনেকেই ব্লেন্ড করেন, ব্লেন্ড করে যদি খাওয়ান আপনার বাচ্চা আগামী 5 বছর পর্যন্ত বমি করবে। সে ওই চাবানোটা শিখবে না, সে বড় হয়ে যাবে 40 বছর বয়সে সে খালি গিলবে, সে কিন্তু চাবাবে না। সো আমাদের হজম প্রক্রিয়া শুরু হয় ফ্রম আওয়ার মাউথ। আমি যদি না চাবাই তাহলে আমার হজম ভালো হবে না। এই জন্য আপনি যা দিবেন সফট করে দিবেন, ব্যাস, অবশ্যই নরম, বাট ইটস নট আ স্মুথি, একেবারে ব্লেন্ড করে না। তো এই জিনিসটা বলা থাকে। আর বাবা মারা অস্থির হয়ে যায় যে ফেলে দিচ্ছে। আমি বলি যে 1 মাস ফেলবে, আপনি ওকে বাধ্য করেন যে চাবানোর জন্য। শিশুকে আসলে অভ্যস্ত করে তুলতে হবে প্রথম, যেটি আপনি বলতে চাইছেন। তারপরে সে নিশ্চয়ই খাবারটি শিখবে কিভাবে খেতে হয়, সেই সময়টুকু তাকে দিতে হবে। ফ্যামিলি ফুড। আমরা শিশুদের আরও বেশ কিছু কমন রোগ নিয়ে আপনার সাথে কথা বলবো ছোট্ট একটি বিরতি নেবার পর। প্রিয় দর্শক, সুস্থ থাকুন অনুষ্ঠানের এই পর্যায়ে আজকে আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরবো, সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি সুস্থ থাকুন অনুষ্ঠানের আজকের পর্বে। আমাদের আজকের আলোচনার বিষয়ে শিশুদের সমসাময়িক রোগ। আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন ডক্টর আল মুক্তাফি সাদি, জুনিয়র কনসালটেন্ট পিডিয়াট্রিক অ্যান্ড নিউরোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল। আমরা বিরতির পূর্বে বেশ কিছু কমন রোগ নিয়ে শুনছিলাম, শিশুদের জ্বর বা খাবার দাবারের অভ্যাস সম্পর্কিত বেশ কিছু পরামর্শ আপনি দিচ্ছিলেন। চিকেন পক্স অনেকের ক্ষেত্রেই ইদানিং হচ্ছে, বিশেষ করে শিশুরাও আক্রান্ত হচ্ছেন, অ্যাডোলেসেন্ট বয়েজ এন্ড গার্লসরাও আক্রান্ত হচ্ছেন। চিকেন পক্স আসলে যদি শিশুদের হয় সেই ক্ষেত্রে করণীয় কি,
কিভাবে সেটি ট্রিট করা হয় একটু বলবেন। চিকেন পক্স নিয়ে আমাদের একটা ধারণা আছে, সেটা হচ্ছে এটা 7 দিনে ভালো হয়ে যায়, বাসায় রেখে দিতে হবে, এটা আইসোলেট রাখলে হয়ে গেল। হ্যাঁ, চিকেন পক্স সেলফ লিমিটিং একটা ডিজিজ, নিজে নিজেই ভালো হয়ে যাবে, বাট বেশ কিছু ক্রিটিক্যাল সাইড এফেক্ট হয় যেগুলো যাতে না হয় এই জন্য আমাদেরকে আসলে ট্রিট করতে হয়। সো চিকেন পক্সে যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চিকেন পক্স ইজ এ ডিজিজ যেখানে আপনার ভিটামিন এ স্টোরেজ 0 হয়ে যায়। ভিটামিন এ স্টোরেজ 0 হয়ে গেলে ইউ আর নট ইমিউন অ্যাট অল। তখন আপনার শরীরে অনেক রকম রোগ হবে, একটা নিউমোনিয়া হতে পারে, অ্যাডিশনাল আরও কিছু রোগ আসতে পারে। সো চিকেন পক্স ট্রিট করার জন্য আমরা অ্যান্টিভাইরাল ইউজ করি, বাট ইটস নট, অ্যান্টিবায়োটিক ইজ নট দ্যাট ইম্পর্ট্যান্ট। যদি কোনো ফোকাস দেখি ইনফেকশন আছে তখন হয়তো অনেক ডক্টর দিয়ে থাকেন। অ্যান্টিভাইরাল দিলে তার রিকভারিটা কুইকার হবে। আর চিকেন পক্সের একটা বড় সমস্যা হচ্ছিল যে এটার যে ভাইরাসটা আছে এটা অনেক সময় ব্রেনের পিছনে পোস্টেরিয়র রুট গ্যাংলিয়াতে রয়ে যায়। এটা 10 বছর পরে রিঅ্যাক্টিভেটেড হয়ে একটা অসুখ করতে পারে, এনকেফালাইটিস, হুইচ ইজ ফ্যাটাল। তো এই কারণে আমরা চিকেন পক্সটাকে একটু গুরুত্ব দিই। এমনি এটা একটা অ্যানোয়িং ডিজিজ, প্রচুর চুলকানি হবে, অনেক কিছু প্রবলেম হবে, প্রচণ্ড কন্ট্যাজিয়াস, একজনে হলে পুরো ফ্যামিলি মোটামুটি হয়ে যাচ্ছে। আমরা যেটা করি অ্যান্টিভাইরাল, জাস্ট ইচিংয়ের জন্য আমরা সাপ্লিমেন্টে যে এগুলো দিব, অ্যান্টিহিস্টামিনস দিব। আর এছাড়া জ্বর থাকলে প্যারাসিটামল, দ্যাটস অল। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে খুব বেশি যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা অ্যাডমিশন বলি, ভেরি ভেরি রেয়ার, কিছু কিছু খুব বেশি হাই 105, 6 জ্বর হাই, কিছুই খেতে পারছে না, এসব ক্ষেত্রে হয়তো আমরা একটু রিহাইড্রেট করার জন্য তাকে অ্যাডমিট করি। আমরা অনেক সময় শুনে থাকি যে বা গ্রামে গঞ্জে এরকম অনেক সময় ভুল ধারণা থাকতে পারে অনেকের ক্ষেত্রেই, সবার ক্ষেত্রে অবশ্যই নয়, যে খাবার দাবারের কোনো রেস্ট্রিকশন আছে কিনা, যদি কারো পক্স ওঠে গোসল করতে পারবে কিনা, এই ধরনের কিছু পরামর্শ জানতে চান আপনার। আচ্ছা, ভেরি ভেরি কমন কোশ্চেন, এটা সবাই জিজ্ঞেস করে। খাবার দাবারে কোনো রেস্ট্রিকশন নেই, সবই খেতে পারবে। কেউ যদি খুব বেশি কোনো একটা নোন ফুডে অ্যালার্জিক থাকে সেটা সে অ্যাভয়েড করতে পারে। বিশেষ কোনো খাদ্যে যদি কারো অ্যালার্জি থাকে, সেটি যে একটু প্রন খেলে দেখা গেল যে অনেক বেশি অ্যালার্জি হচ্ছে, সে ওই সময়টা প্রন খেলো না। দ্যাটস অল। এছাড়া আমরা কোনো কিছুই ডায়েটারি কোনো রেস্ট্রিকশন চাই না। আমরা জানি যে শিশুদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা ভ্যাকসিন ব্যবহার করি বা টিকা ব্যবহার করি, বা অনেক ক্ষেত্রে টিকা দিতে হয়। আমাদের ইপিআই শিডিউলের অন্তর্ভুক্ত অনেকগুলো রোগের টিকা প্রথম 1 বছরের মধ্যেই সরকার থেকে প্রতি বছর দেয়া হচ্ছে। এছাড়াও শিশুদের টিকা সম্পর্কে, শিশুদের কোন কোন টিকা দেওয়া উচিত সেটি সম্পর্কে আমাদের একটু গাইডলাইন। আচ্ছা, ইপিআইতে আমরা যে ভ্যাকসিনগুলো দিয়ে দিচ্ছি সেগুলো তো দিস আর মানে গোল্ড, তো দিতেই হবে, ফ্যান্টাস্টিক। এটা ছাড়া আমাদের কিছু ভ্যাকসিনস ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছিল চিকেন পক্স। কারণ হচ্ছে এটা প্রিভেন্ট করতে পারলে দিলে কিন্তু আর হচ্ছে না, হলেও এত অল্প হয় যে যেটা ইনসিগনিফিক্যান্ট। তো এটা ইম্পর্ট্যান্ট একটা ভ্যাকসিন। আর আমার কাছে আমি যেটা বলি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, নিউমোনিয়া দুটো স্ট্রেইন আছে, এই দুটো স্ট্রেইন দিয়ে নেওয়া উচিত। কারণ আমাদের নিউমোনিয়া হয়ে গেলে আসলে হসপিটাল অ্যাডমিশন লাগবে, এটা একটা ক্রিটিক্যাল কন্ডিশন। এই জন্য নিউমোনিয়া দুটো ভ্যাকসিন দিয়ে দিতে হয় লাইফ টাইম। আমরা এখন না দিলেও অ্যাডাল্টেও ডক্টররা দিয়ে দিচ্ছেন। আর মেনিনজাইটিস, উইচ ইজ ডিজিজ উইচ ক্যান ইনফেক্ট ইউর ব্রেইন অ্যান্ড মোস্ট অফ দ্য কেসেস ফেটাল। সো এই সামারেও আমি 6টা মেনিনজাইটিস পেয়েছি। সো মানে আনলাকি আর কি, আমরা এতদিন ছিল না, অনেকদিন পাইনি। তো মেনিনজাইটিস ভ্যাকসিনটা আমি দিতে বলি। আর আরেকটা হচ্ছে এমএমআর, মামস এটা বন্ধাত্ম করতে পারে। মামসকে আসলে ছোটো করে দেখার কোনো কারণ নেই। আপনি স্টেরিলিটি হয়ে গেলে সমস্যা, দেখা গেলো আপনি জানেনও না আপনার মামস হয়েছে, বড় দেখা গেলো যে আপনি স্টেরাইল, কোনো কারণে হয়তো হয়েছিল, ওখান থেকে এটা হয়েছে। সো মামস ছাড়া আসলে কমপ্লিকেশন। এখন 2025, বাচ্চারা বড় হবে, আরও 10 বছর চলে যাবে, পৃথিবীর কোনো জায়গাতেই ভ্যাকসিন ছাড়া কোথাও এন্ট্রি দেবে না, ভিসা দেবে না। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন বাংলাদেশে খুব একটা বেশি লাগে না, আমাদের বাচ্চারা আমরা অনেক বেশি ইমিউন এগেনস্ট দ্য ফ্লু, বাট বাইরের ওরা এত ইমিউন না, তো দে আর ভেরি স্কেয়ার অফ ফ্লু। সো আপনি একটা ফ্লু ভ্যাকসিন ছাড়া যদি আপনি অন্য দেশে কোথাও যান, তারা প্রথমে আপনি জিজ্ঞেস করবেন যে হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর ফ্লু শট। তো এই জিনিসগুলো দিতে হয়। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো, যেসব বাচ্চারা রেগুলার ভ্যাকসিন দিয়ে গিয়েছে তারা তুলনামূলকভাবে
অনেক অনেক বেটার আছে আদার দ্যান দ্য আদার চাইল্ডস। জি, আমি একটু এভাবে জানতে চাইবো যে একটি সদ্যজাত শিশু বা নিওনেট যাদেরকে আমরা বলি, একেবারেই জন্মগ্রহণ করেছে ছোট্ট একটি শিশু, আসলে তাকে কিভাবে যত্ন নেওয়া উচিত তার অভিভাবকের, বা তার কোন কোন সমস্যা খেয়াল করা উচিত, আমাদের নজরে আনা উচিত, যাতে করে শিশুটির কোনো ক্ষতি না হয়, এই বিষয়ে একটু পরামর্শ দেবেন। একদম শুধু নবজাতক যে বাচ্চাগুলো, তারা আসলে বেসিক্যালি টোটালি ডিফারেন্ট দ্যান দ্য আদার চিলড্রেন। অবশ্যই ওদেরকে বোঝাটা একটু ডিফিকাল্ট, কারণ বাবা মা নিজেরাও এই ব্যাপারে খুব একটা ভালো জানেন না। এখন খুব এক্সপিরিয়েন্স না থাকলে এটা বলাটা মুশকিল। বাচ্চাদের তিনটা জিনিস, ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমি প্যারেন্টসদেরকে তিনটা জিনিস বলি, যে এই তিনটা জিনিসের হলে আপনি অবশ্যই ডক্টরের সাথে যোগাযোগ করবেন। একটা হচ্ছিল, আপনার বাচ্চা যদি না খায়, যে যাই খাক না কেন, ব্রেস্টফিড, ফর্মুলা, সে যদি ফুড রিফিউজ করে, তার মানে তার কোনো একটা প্রবলেম হচ্ছে। ইফ ইউর বেবি হ্যাজ এ ফিভার অ্যাবাভ দেন 101, কোনো কারণ ছাড়া, ইটস নট এ ভাইরাল ওয়ান, আপনি ডক্টরের সাথে যোগাযোগ করবেন। আপনার বাচ্চা যদি ইউরিন কমে যায় এবং লেথার্জিক, নড়াচড়া কম পড়ছে, যেরকম সে নড়াচড়া করে সেরকম নড়াচড়া করছে না, লেথার্জিক এবং মুভমেন্ট কম, এরকম কেসে অবশ্যই আপনি বাসায় বসে থাকবেন না। এটা হচ্ছে হলো ইমার্জেন্সি। জি। আর নবজাতকের ম্যানেজমেন্ট হিসেবে আমি যেটাকে বলি, সেটা হচ্ছে প্রথম 1 মাস আমরা আসলে বাংলাদেশে অনেকগুলো ভ্রান্ত ধারণা আছে সরিষার তেল, যেগুলো আমরা না করি। সরিষার তেল খাওয়াতেও দেখেছি আমি, গরুর দুধ প্রশ্নই আসে না, ওটাও খাওয়াতে দেখেছি, ওগুলো নিষেধ। আর পানি ডোন্ট নিড, কারণ বাচ্চাদের সোডিয়াম ক্লোরাইড স্টোরেজ বেশি থাকে, ওদের পানি কোনো ডিমান্ড এবং নেই। প্রথম 6 মাস পর্যন্ত আসলে কোনো বাইরের খাবার, absolutely না। পানি পর্যন্ত না, সেটি বলা হয়। হ্যাঁ, ওটা তো বলা হয়ে থাকে। একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে জন্ডিসের ব্যাপারটা, তো 60% বেবিজ মাইট ডেভেলপ নিওনেটাল জন্ডিস। হ্যাঁ, সো এই ক্ষেত্রে আমরা রোদে রাখতে বলি। রোদের টাইমটা আমি ইউজুয়ালি বলি 6টা থেকে 10টার মধ্যে 20 মিনিট 15 মিনিট। এখন বাবা মাকে এটা খেয়াল রাখতে হবে যে কখন বাচ্চাটা অনেক বেশি ইয়েলো হয়ে যাচ্ছে। আপনি জন্ডিস যদি রেখে দেন, ইট মাইট গো টু দ্য ব্রেইন, ইট মাইট কজ আ ক্রনিক টেরাস, যেটা স্থায়ী ক্ষতি করবে, প্রতিবন্ধী করে দেবে বাচ্চাকে। জি, যদি জন্ডিস ট্রিটমেন্ট না করা হয়, বা তার যদি আসলে অনেক বেশি পরিমাণে সিরাম বিলিরুবিন হয়ে যায়, যেটি আপনি উল্লেখ করেছেন, সেটি অবশ্যই চিকিৎসা করতে হবে। অবশ্যই হ্যাঁ, এটা মাস্ট। আর বাচ্চাদের ক্ষেত্রে আমরা যেটা বলি সেটা হচ্ছিল যে ব্রেস্টফিড বেবিদের আসলে খুব একটা সমস্যা হয় না, তবে একটা খুব কমন জিনিস আছে, 50% বেবিরা একটু কোলিকি হয়, রাতের বেলা কাঁদে, যেটা নিয়ে বাবা মারা অনেক বেশি ওয়ারিড থাকে, কেন কাঁদছে। ওনাদেরকে বেসিক্যালি কাউন্সেলিং করে দিতে পারি, যে না, আপনার বাচ্চা 3 মাস পর্যন্ত একটু অন অ্যান্ড অফ এরকম করবে, আপনাকে নিয়ে একটু কোলে নিয়ে একটু হাঁটতে হবে, রুম চেঞ্জ করতে হবে, হ্যাঁ, কোল চেঞ্জ করতে হবে, পেটে একটু গরম শেক দিতে হবে, একটু টিপিক্যাল এই জিনিসগুলো ম্যানেজ করলে সাধারণত 40 to 45% কোলিক চলে যায়। কিছু কোলিকের জন্য আমাদের হয়তো অ্যাডিশনাল কিছু মেডিসিন কিছুদিনের জন্য হয়তো দিতে হতে পারে। এটা বাচ্চাদের একটা বাবা মাদের বড় কনসার্ন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। সময় স্বল্পতার কারণে আমরা আলোচনা আজকে আর এগিয়ে নিতে পারছি না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। জি, প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শিশুদের নানাবিধ রোগ সম্পর্কে শুনেছি, সমসাময়িক যে সকল রোগে শিশুরা আক্রান্ত হতে পারে সেই বিষয়ে জেনেছি। এছাড়াও শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য শিশুর খাদ্য গ্রহণ এবং শিশুর আচার আচরণ বা পারিবারিক পরিবেশে কিভাবে একটি শিশুকে সঠিকভাবে লালন পালন করা যায় সেই বিষয়ে আমরা বেশ কিছু পরামর্শ পেয়েছি। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানটি উপভোগ করবার জন্য, এবং আগামী সপ্তাহে সুস্থ থাকুন অনুষ্ঠানটি দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।